আজকে আমার ওষুধ দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ খেতে হচ্ছে খালি পেটে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের পায়ের ব্যথা 1.5 মাস আমি ভুগলাম। পায়ের ব্যথা কোনো রকমই ভালো হচ্ছে না। এখন দেখছি যে ডাক্তারের কাছে না গেলেই হয় না। আমার নেহা অনেক বকে আমাকে ডাক্তারের কাছে পাঠালো। আর ডাক্তার ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু পাওটা ভালো, ব্যথাটা একটু কম। আর এখানে কবুতর ডাকছে, আপনারা কবুতর ডাকার শব্দ পাচ্ছেন। আর আমি সকালে নাস্তা বানিয়ে এখন আমি রান্নার প্রস্তুতি করছি। এখন আমি সকালবেলায় রান্নাটা সেরে ফেলি। আজকে মুরগি রান্না করব। মুরগি আমি প্রতিদিন রান্না করি না, 2 দিন 3 দিন পর পর রান্না করি। একদিন মুরগি রান্না করি, একদিন মাছ, একদিন ভাজি, এভাবেই রান্না করি। চেষ্টা করি বাচ্চাদের সব কিছু খাওয়ানোর চেষ্টা করি, আর ওরা খায় মাশাল্লাহ। আর এই যে আমার মুরগিটা কিন্তু কষানো হচ্ছে। আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে নেয়। বড় মেয়ের যেহেতু এক্সাম নাই, আর ছোট মেয়েরও আমি স্কুলে এখন নিয়ে যাচ্ছি না, কয়েকদিন পর নিয়ে যাব। তাই ওরা রাত করে ঘুমায় তো, আর সকালে একটু দেরি করে ওঠে। তারপরও আমার রান্না হয়ে গেলে ওদের ঘুম থেকে উঠায় দিব। আর বাজার থাকলে হয় কি সকাল সকাল রান্না করা যায়, আর বাজার না থাকলে এই রান্নাটা দেরি হয়ে যায়। আর কিছু করার নেই, যখন যেভাবে হয় সেইভাবেই করার চেষ্টা করি। আর এই যে আমার মুরগিটা প্রায় হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আর এখানে সিংটা ময়লা হয়ে গেছে। প্রতিদিনই রান্না করার পরে সিংটা আমি ভালো করে ধুয়ে নিই, চুলা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই সিংটা হয় কি একটুতেই না ময়লা একটু পড়লেই না পানি জমে যায়। আর আগের বাসাটা যেটা ছিল সেটা কিন্তু আবার এরকম হতো না। তারপরও মাশাল্লাহ আমার আগের বাসার থেকে এই বাসাটা অনেক ভালো। আর রান্না করতে করতে আমি যে কয়বার চুলা মুছতে যে আমার হাত পুড়ে যায়। তারপরও আমি রান্না করতে করতে 3-4 বার চুলা মুছি, আবার রান্নার পরও চুলাটা মুছি। চুলা পরিষ্কার থাকলে আমার ভালো লাগে, চেষ্টা করি চুলাটা পরিষ্কার রাখা। আর পায়ে অসুস্থ কারণে রান্নাঘরটা আমার নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আসলে ডিপ ক্লিন করা হয় না। ভাবতেছি যে পায়ের ব্যথাটা কমলে তারপরে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করব। আমার রান্নাঘরটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। আর এই যে টেবিলের অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠে এই সবগুলা গ্লাস আমি ধুয়ে নিয়েছি, আর টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। টেবিলে রাতে খাওয়ার পরে এই নোংরা হয়ে আছে। আর ভাতের পাতিলটা আমি রান্না করে রাখি না কেন, আমার বাসা 3 তলা, তারপরও না ইঁদুর আসে। হ্যাঁ, তা এর জন্য না ভাতটা টেবিলে রেখে দিই বা ফ্রিজে রেখে দিই। যখন মনে না থাকে তখন ফ্রিজে না রাখলে টেবিলে রেখে দিই। আর তরকারি তো আমি বেশিরভাগ আমার তরকারি থাকে না, কারণ আমার ঘরে বাসি তরকারি কেউই খায় না। এজন্য চেষ্টা করি ওইভাবেই রান্না করি যে এত বাসি তরকারি জানি না থাকে। আমার নেহা নিধির এত মুরগি পছন্দ, ও বাসি তরকারি মুরগি হলে খাবে না, বলবে যে না আম্মু আমি খাবো না। এর জন্য আমি চেষ্টা করি টাটকা টাটকা রান্না করার। আর এই যে এই বয়মে না আমি চিনি রাখতাম, কিন্তু এই বয়মের মুখাটা না অনেক ঢিলা, চিনি ও মাঝে মধ্যে ধরতে গেলে না খুলে পড়ে যায়। এর জন্য বয়ামটা আমি চেঞ্জ করে দিলাম, আর বয়ামটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এই যে এই বয়ামটা আমার চুলার পাশে রেখে বয়ামটা কেমন পুড়ে গেছে। অনেক সুন্দর সুন্দর বয়াম আমার চুলার পাশে রাখলেই পুড়ে যায়, যেহেতু চুলার সাইডে কোনো তাক নাই, এর জন্য বেশি বিরক্ত লাগে। এখন চুলার সাইডে আমি কিছু রাখি না, দূরে সরে রাখি। আর এই যে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টি তো অনবরত হচ্ছেই, বৃষ্টি আর থামছে না। আর আমার কিন্তু প্রায় সব কাজ হয়ে যাচ্ছে সকাল সকাল। আর আমাদের দেশের যেই পরিস্থিতি, সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন। এক বিপদ শেষ না হতে আরেক বিপদ শুরু হয়ে গেছে। বন্যায় সবাই অবস্থা খারাপ। আমাদের বাংলাদেশে এরকম বন্যা নাকি অনেক বছর হয় না। আর টিভিতে বন্যার এই অবস্থা দেখে আমার তো খুব খারাপ লাগতেছে। আর আমাদের দেশ হলো কুমিল্লা, আমার ফুপুরা ওইখানে নদীর পাড়ে, তারপর আলহামদুলিল্লাহ ওইখানে পানি টানি উঠে না। আর এইবার উঠছে নাকি আমি জানি না, যোগাযোগও করতে পারি নাই। এই যে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমার ঘর কিন্তু পরিষ্কার। আর ওই যে ওখানে কাপড়গুলো পরে উঠায় নিব। কাপড় মানে সারা ঘরে কাপড় দিয়ে ছড়াছড়ি। আর মেয়েরা আমরা 3টা মেয়ে ঘরে, এই উন্না এই জামা একদিকে না চিটাফাটা থাকি। আর এই যে আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর তরকারিটা আমার হয়ে গেছে। তরকারি সবসময় একটু ঝোল রাখার চেষ্টা করি। আমার ছোটো মেয়ে নিধি আবার ঝোল ছাড়া খেতে চায় না, এর জন্য
সবসময় একটু ঝোল রাখি। আর এই যে হাঁড়ি পাতিল যেগুলো হয়েছিল রান্নার পাশাপাশি আমি যে প্লেট বাটি এগুলো হয় আমি সাথে সাথে ধুয়ে ফেলি, এর জন্য রান্নার পরে আমার বেশি একটা থালা বাসন জমে না। আর যে কথা বলতেছিলাম বন্যার কথা, বন্যার জন্য আমাদের সবারই মন খারাপ। আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানি সবাই সুস্থ রাখে আর এই বন্যা জানি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের দেখে এত মন খারাপ লাগে। আলহামদুলিল্লাহ এই যে আমার গোসল শেষ, আমার সমস্ত কাজ সকালে আমি সেরে নিছি। এখন বাজে 11টা। এখন আমি সকালবেলা উঠা নাস্তা বানাইলাম আর ঘর ঝাড়ু দিলাম, রান্না করলাম, টেবিল সব পরিষ্কার করলাম। এখন খালি ওই রুমের সব কাজগুলো বাকি। ওই রুমে বাচ্চারা ঘুমাচ্ছে তো এখন ওদের উঠাই দিব, 11টা বাজে। ওরা নাস্তা খেয়ে নিলে ওই ঘরে বিছনা টিছনা ঝাড়লে আজকের মতো আমার সারাদিনের কাজ শেষ। সকাল সকাল সব কাজ সেরে নিলাম। আসলে মানে আলসামি করলেই হয় কি কাজের অনেক দেরি হয়, এই জন্য ভাবছি যে এখন থেকে সকালেই রান্না করে ফেলবো। মাঝখানে আমি অনেক দেরি করে রান্না করতাম, আর আমি কিন্তু সবসময় সকালেই রান্নাটা পছন্দ করি, কিন্তু মাঝখানে আবার একটু দেরি করছিলাম। এখন আবার ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে ফেলি, তাহলে আমার সারাদিনের কাজটা মানে হালকা লাগে, সারাদিনে কোনো ঝামেলা থাকে না। আর পা ব্যথা ছিল তো, অসুস্থ ছিলাম, এর জন্য সংসারের কাজও করতে চাইছিলাম না। আর আজকে আবার গতকালকে একটু ডাক্তারের কাছে গেছিলাম, মানে অসহ্য পা ব্যথা 1.5 মাস ধরে সহ্য করতেছি, আর সহ্য হয় না। তাই ভাবলাম যে একটু ডাক্তারের কাছে যাই, ডাক্তারের ওষুধ খেয়ে ইনশাল্লাহ একটু ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমার পাটা ভালো হয়ে যায়। পা যদি অসুস্থ থাকে কোথাও যাওয়া যায় না, ঘরে কি সবসময় বসে থাকা যায়? যে কোনো একটা কাজে বের হইতে হয়, কোথাওই যাইতে পারি না, ঘরেই সারাদিন আটকায় থাকি। তাই কালকে ডাক্তারটা দেখায় নিয়ে আসছি। সবাই বললো যে গরম পানি দিতে, গরম পানি দিলে ক্ষণিকের জন্য আরাম লাগে, কিন্তু আবার যেই কাটটা সেই ব্যথা লাগে। এই জন্য ভাবলাম যে না থাক, একটু কষ্ট হোক, ডাক্তারের কাছে যাই। তো আলহামদুলিল্লাহ ডাক্তার 15 দিনের কোর্স দিয়েছে, বলছে যে সব ওষুধ খেতে। এখন আল্লাহর রহমতে খেয়ে দেখি, আল্লাহ যদি এই ওষুধের দ্বারা মাফ করে। সবাই আমার জন্য দোয়া করবেন। বিকাল হলে একটা ঝামেলা, বাচ্চাদের কি নাস্তা দিব, এর জন্য বাচ্চা আমার নুডলসটা অনেক খেতে পছন্দ করে, তাই অনেক দিন ধরে বলতেছিল নুডলস খাবে। এর জন্য ওর বাবা আবার নুডলস এনে দিয়েছে, আমি আবার নুডলসটা রান্না করছি। আর আমার বড় মেয়ে নেহা আর আমি একটু চানাচুর ভর্তা খাবো। আর নুডলসও সবার জন্য রান্না করছি, আমি খাবো না নুডলস। আর এখানে আমি চানাচুর ভর্তাটা করে নিচ্ছি। চানাচুর ভর্তাতে শসা দিলে না আরও মজা হয়। আমার ঘরে তো শসা নাই, তাই একটু পেঁয়াজ আর টমেটো আর লেবু আর কাঁচামরিচটা কম দিলাম, ঝাল যেহেতু কম খাই। আর এইভাবে ভালো করে মেখে নিলাম। আর সরিষা তেলও নাই, সরিষা তেল দিলে যা মজা হয় মানে বলার বাইরে। আমি এভাবে অনেক পছন্দ করি, আমার খালা ওরা আমরা সবাই এভাবেই খাই। চানাচুর ভর্তাটা অনেক মজা লাগে, আমরা প্রায় এভাবে বানাই খাই চানাচুর ভর্তা। যেহেতু ভাজা পোড়া আমার খাওয়া নিষেধ, কিন্তু চানাচুর ভর্তাটা আমি কেন জানি খাই, অল্প করে হলেও খাই, বেশি খাই না কিন্তু খাই। এখন আমি আর আমার নেহা, মানে বড় মেয়ে নেহা, আমরা দুজন চানাচুর ভর্তা খাবো। আর ওরা নুডলসও খাবে। নুডলসটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি ওদেরকে দিয়ে দিব নুডলসটা। আমার নিধি অনেক নুডলস পছন্দ করে, ও আবার এই জাতীয় নুডলস আম এগুলো ওর অনেক প্রিয়। এগুলো হইলে আর ওর কিছু লাগে না। এই যে নুডলস দেখে কিন্তু মহা খুশি, ওকে ডেকে আবার দিয়ে দিলাম 2 বোনকে। আর নেহা আবার বেশি নুডলস খাইতে চায় না। আর এই যে চানাচুর ভর্তাটা আমি খাচ্ছি, এত মজা লাগছে। এখানে যদি শসা দেওয়া যেত আর সরিষার তেল আরও মজা লাগতো। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।